ময়মনসিংহের সড়কে আবারও মৃত্যু, প্রাণ গেছে চট্টগ্রাম গোপালগঞ্জে। অটো ভ্যান চালকের অসচেতনতায় চাঁপাইনবাবগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা। 11 মাসে উদ্ধার হয়নি সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় লুট হওয়া অস্ত্র। আধিপত্য বিস্তারের জেরে প্রকাশ্যেই চলছে মহড়া, গোলাগুলি। অতর্কিতভাবে 4 জন 2 হ্যান্ড মোটরসাইকেল নিয়ে ওরা মনে করেন যে বৃষ্টির মতো গুলি ছোড়ে। নেত্রকোনায় অনলাইনে প্রতারণায় কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। যৌথ বাহিনীর অভিযানে 2 জন আটক, মূল হোতা পলাতক। 12,000 টাকা বললে 1 মাস পরে 24,000 টাকা পাওয়া যায়। তাদের সাথে আমিও যোগ দিছি। 50-60,000 নারী পুরুষ সম্মিলিতভাবে এই অনলাইন এর পিছনে প্রতারিত হয়েছে। গোপালগঞ্জে মধুমতি পাড়ে বাঁধ নির্মাণ শেষ পর্যায়ে। নদী ভাঙন থেকে বাঁচার আশা, আরো 300 মিটার কাজের দাবি। নদী ভাঙনের কাজ হয়েছে, আমরা এখন খুব ভয়মুক্ত আছি। ব্লক দেওয়ার কারণে অনেক সুন্দর চলাচল করতে পারতেছি, রাস্তা ভাঙতেছে না। কাজও উন্নত মানের কাজ হচ্ছে সব জায়গায়। ধানের মোকামে সিন্ডিকেটের দাপট, হঠাৎ অস্থির চালের বাজার। ঈদের পর বস্তা প্রতি বেড়েছে 200 টাকা। দাম নিয়ন্ত্রণে নওগাঁয় মিল মালিকদের সাথে বৈঠক। শুভেচ্ছা, আমন্ত্রণ। বিরতিহীন সংবাদ সারা দেশে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। প্রতিদিনই সড়কে দুর্ঘটনা ঘটছে, প্রতিদিনই আসছে মৃত্যুর খবর। কোথাও বাহনের দ্রুতগতি, কোথাও দুর্ঘটনার কারণ হিসেবে উঠে এসেছে চালকের অসচেতনতা। আজও 4 জেলায় 7 জনের প্রাণ গেছে, আহত হয়েছেন বেশ কয়েকজন। অসচেতনতার ভয়াবহ একটি চিত্র উঠে এলো চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক সড়কে। সিসিটিভির ফুটেজে দেখা যায় দূরপাল্লার বাস চলাচল করে এমন একটি সড়কে অনেকটা আয়েশি ভঙ্গিতে রাস্তা পার হচ্ছিলেন অটোভ্যান চালক। ঠিক সেই মুহূর্তে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী শ্যামলী পরিবহনের বাসের সামনে পড়ে ভ্যানটি। ভ্যানের 2 জনকে বাঁচাতে শেষ মুহূর্তে বাসটি গতিপথ পরিবর্তন করে সজোরে ধাক্কা দেয় সড়কের পাশের একটি গাছকে। অবশ্য তার আগে বাসের সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে ভ্যানের 2 আরোহী। প্রাণহানি না ঘটলেও বাসের 3 যাত্রী ও অটোভ্যান চালক গুরুতর আহত হন। মাত্র একদিন আগে ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দায় ভয়াবহ দুর্ঘটনায় হতাহতের খবর উঠে আসে গণমাধ্যমে। তারাকান্দায় আবারও দুর্ঘটনা এবং প্রাণহানি। পুলিশ জানায় শেরপুরের বক্সিগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী জিকে পরিবহনের বাস বাগুন্দায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশা ও পিকআপ ভ্যানের সাথে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান অটোরিকশার 2 যাত্রী, আহত হন অন্তত 6 জন। গোপালগঞ্জেও আলাদা 3টি দুর্ঘটনায় প্রাণ গেছে 3 জনের। এর মধ্যে গোপীনাথপুরে 2 জন এবং কাশিয়ানীতে 1 জনের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে আরও 2 জনের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। 11 মাসে উদ্ধার হয়নি সিরাজগঞ্জের এনায়েতপুর থানা থেকে লুট হওয়া সব অস্ত্র। এদিকে রাত হলেই আনাগোনা বাড়ছে অবৈধ অস্ত্র বহনকারীদের। আধিপত্য বিস্তারের জেরে প্রকাশ্যেই চলছে অস্ত্রের মহড়া এবং গোলাগুলি। স্থানীয়দের আশঙ্কা লুট হওয়া অস্ত্র দিয়েই এসব অপরাধ চলছে, তবুও খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে নির্বিকার প্রশাসন। 2024-এর 4 অগস্ট গণঅভ্যুত্থানের এক পর্যায়ে হামলা চালানো হয় সিরাজগঞ্জের এনায়েতপুর থানায়। লুট করা হয় অন্তত 18টি অস্ত্র ও গুলি। ঘটনার পর যৌথ বাহিনীর অভিযানে খোয়া যাওয়া 7টি অস্ত্রের সন্ধান মেলে। এরপর পেরিয়ে গেছে বেশ অনেকটা সময়, তবুও এখন পর্যন্ত সব আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পারেনি পুলিশ। একদিকে যখন অস্ত্র উদ্ধার অভিযানের এমন চিত্র, অন্যদিকে গেল কয়েক মাস ধরে এনায়েতপুর আর বেলকুচিতে বেড়েছে অস্ত্রের ব্যবহার। গত বৃহস্পতিবার রাতে গুলির শব্দে তোলপাড় বেলকুচির চালাহাট এলাকা। জানা যায় বালু ব্যবসার নিয়ন্ত্রণ ঘিরে সংঘাতে জড়ায় স্থানীয় কাইয়ুম ও বাপ্পি গ্রুপ।
দেওয়ার পরে গুলি করতে করতে বাড়াই। হঠাৎ করে একটা গুলি আইসা আমার লাগে, তার অনেকেরই গুলি লাগে, এরকম সমস্যা, অনেকে হাসপাতালে গিয়ে চিকিৎসা নিছে। যদিও গোলাগুলির ঘটনায় একে অপরকে দুষছে এই দুই পক্ষ। ফায়ার করতে করতে মধ্যে চালা আসে, ওরা গাড়ি ফালা দিয়ে থিয়া ওরা যখন দূরায় পালায় তখন এলাকার লোকজন ওরা ব্যাগও যাইতে গেলে ওদের ধরে। অতর্কিতভাবে 4 জন দুহান মোটরসাইকেল নিয়ে ওরা মনে করেন যে বৃষ্টির মতো গুলি ছড়ে। ওরা লোকজন সব দুইটা গেল কায়েমেক নিয়ে এসেছে, এর ভিতরে আমরা মনে করেন যে গাড়ি টাড়ি ফালাইয়া একবারে দস্তাদস্তি শুরু হয়েছে, আর এর মধ্যে কায়েম লোকজন নিয়ে মনে করেন যে গুলি করতে আইছে। সংঘাত সংঘর্ষে অবৈধ অস্ত্রের ব্যবহারে শঙ্কিত স্থানীয়রা। ছাত্র নেতাদের ধারণা, থানা থেকে লুট হওয়া অস্ত্রই এসব সন্ত্রাসীদের দাপটের মূল হাতিয়ার। যারা অস্থিতিশীল করতে চাচ্ছে তাদের কাছে কিভাবে অস্ত্র আসছে, হতে পারে এই লুট হওয়া অস্ত্রগুলোই তারা ব্যবহার করছে। অবৈধ অস্ত্রের মহড়ার বিষয়টি ভাবিয়ে তুলছে প্রশাসনকেও। দ্রুত বেহাত অস্ত্র উদ্ধারে আরও তৎপর হওয়ার কথা জানালেন পুলিশ কর্মকর্তা। পুলিশের জন্য বিষয়টা আরও বেশি ভয়ের বা আতঙ্কের। তা আমরা সবাই মিলে চেষ্টা করতেছি যে এই অস্ত্র যদি সন্ত্রাসীর হাতে যে পড়ে তা বিভিন্ন ধরনের অপরাধ সংগঠিত হওয়ার প্রবণতাটা আরও বেড়ে যায়। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। নারায়ণগঞ্জ বন্দরে আধিপত্য নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আরও একজন নিহত হয়েছেন। পুলিশ জানায় শনিবার রাত 9টায় শাহী মসজিদ এলাকায় হান্নান সরকারের লোকজনের সাথে আবুল কাউসার আশার অনুসারীদের সংঘর্ষ হয়। ঘটনাস্থলে কুদ্দুস নামের একজন নিহত হন। পরে রাত 11:30টার দিকে সিরাজউদ্দৌলার ক্লাব মাঠে আবারও দুপক্ষের মারামারি হয়, আর এ সময় ছুরিকাঘাতে মেহেদি নামে আরও একজন নিহত হন। এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরে অভিযানে 2 জনকে গ্রেফতার করে যৌথ বাহিনী। তবে ঘটনার পর মূল হোতা মাহমুদুল হাসান গা ঢাকা দিলেও বিভিন্নভাবে হুমকির শিকার হচ্ছেন বলে জানান মামলার বাদী। আমার বিভিন্ন মাধ্যম থেকে আর কি আমার হুমকি দেওয়া হইতাছে, আমার গুম করে ফেলবে, জখম করে ফেলবে। সরকারের কাছে আমার এটাই দাবি যে আমরা যে ভুক্তভোগী কয়েক কোটি টাকা আমাদের কাছ থেকে আত্মসাৎ করছে, আমাদের লাভ দেওয়ার কথা যে বলে নিছে, আমাদের লাভ দিতে হবে না, আমাদের আসল টাকাটা ফেরত দিও। প্রতারক চক্রের মূল হোতাকে ধরতে কাজ করছে পুলিশ। বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা। দুজনকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি, এটার সাথে জড়িত যারা আছে তাদের কাছে যে ইলেকট্রনিক ডিভাইসগুলো আমরা পেয়েছি, ইলেকট্রনিক ডিভাইস আমরা চেক করছি, পরীক্ষা করছি, এবং এর সাথে কারা জড়িত আছে আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। মূল হোতা কিন্তু এখন পর্যন্ত বাইরে আছে, আমরা সেই মূল হোতাকে ধরার চেষ্টা করছি। প্রতারক চক্রকে আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ভুক্তভোগীদের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। সাতক্ষীরা সীমান্ত দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে 14 বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। শনিবার কুশখালী সীমান্তে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়, আর এ সময় উপস্থিত ছিলেন ভারতের আমুদিয়া বিএসএফ ক্যাম্প কমান্ডার বিকাশ কুমার, কুশখালী বিজিবি ক্যাম্প কমান্ডার হাসিবুর রহমান। বিজিবি জানায় 14 বাংলাদেশি ঢাকা, খুলনা সহ বিভিন্ন জেলার নাগরিক কাজের তাগিদে ভারতে গিয়েছিলেন এবং বিএসএফ তাদের আটক করে। এরই মধ্যে হস্তান্তর করা বাংলাদেশিদের তাদের পরিবারের কাছে পাঠানো হয়েছে। মোবাইলে পরিচয়, এরপর কথা বলতে বলতে ঘনিষ্ঠতা। সৌদি আরব থেকে ফিরে সেই নারীর সাথে দেখা করতে গিয়ে সর্বস্ব হারালেন ময়মনসিংহের এক যুবক। জিম্মি অবস্থা থেকে মুক্তি পেয়ে থানায় যায় ভুক্তভোগী। অভিযান চালিয়ে একজনকে আটক করেছে পুলিশ। ময়মনসিংহের বাসিন্দা এই যুবক একজন সৌদি প্রবাসী। সেখানে থাকা অবস্থায় মোবাইলে পরিচয় হয় রুমা নামে এক নারীর সাথে। কিছুদিনের আলাপে হয় ঘনিষ্ঠতা। সম্প্রতি দেশে ফেরেন তিনি। আমরা ওই দিন ময়মনসিংহ মালামাল কেনার জন্য আর সৌদির রিয়াল 14,000 রিয়াল ভাঙানোর জন্য আসছি। আসলে ওই মেয়ে মোবাইলে ফোন দেয়, ফোন দিয়ে বলে আপনারা কোথায়? আমরা বলি আমরা ময়মনসিংহ আসছি। বলে তো ময়মনসিংহতে বাসা বেড়াই যান। শনিবার দুপুরে সৌদি মুদ্রা ভাঙাতে শহরের মানি এক্সচেঞ্জে আসে ওই যুবক। মোবাইলে পরিচয় হওয়া নারী রুমা তা জানতে পেরে যুবককে নিজের বাসায় দাওয়াত করে। বিকেলে সাথে থাকা বন্ধুকে নিয়ে ঠিকানা অনুযায়ী পাটগুদাম এলাকায় যায় ওই প্রবাসী। এরপর রুমা তার বাসায় বসতে দিয়ে বাইরে থেকে তালা লাগিয়ে দেয়। ভাবছি আমার জন্য যেহেতু মেহমান কিছু আপনার ব্যবস্থা করতেছে, এটা বলে বলতেছেন বিপরীত জন আসতেছে, এটা বলে দরজা একটু চাপাই দেয়া পরে গেছে। টান দিয়েছে দরজা, টান দেওয়ার পরে দেখা যায় সিটকানি মারা বাইরে থেকে। দরজা লাগাই দেয়া ওই চাকু ধরে সব টাকা পয়সা মোবাইল নিয়ে যায়।
বাদে 8 টাকা ভাইয়া বিকাশ তো টিয়া আনে বাড়ি থেকে 20,000 টাকা 14,000 রিয়াল বাংলা টাকা 4,40,900 কয়েকটি এরকম হয়। এরপর চলে নির্যাতন, তোলা হয় আপত্তিকর ছবি, ছিনিয়ে নেওয়া হয় সাথে থাকা 14,000 রিয়াল ও নগদ টাকা। সন্ধ্যা 7টার দিকে জিম্মি অবস্থা থেকে মুক্তি পায় তারা। সাথে সাথে থানায় জানালে রাতেই ওই বাড়িতে অভিযান চালায় পুলিশ। আটক হয় একজন। আমাদের থানায় আসার সাথে সাথে আমরা অ্যাকশনে যাই এবং গিয়ে আমরা রকি মিয়া নামে একজনকে গ্রেফতার করি। তার বক্তব্য অনুযায়ী ঘটনার সত্যতা পাওয়া যায়। এখন বাদবাকি যে 2 জন আছে খলিলুর রহমান উরমা, তাদেরকে গ্রেফতার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারের জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। পুলিশ জানায় রুমা প্রতারক চক্রের সদস্য। চক্রের অন্য সদস্যরাও একাধিক মামলার আসামি। রুমা সহ জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। প্রতিরক্ষা বাঁধ নির্মাণে আশার আলো দেখছেন গোপালগঞ্জ সদরে মধুমতি পাড়ের মানুষ। কারণ বছরের পর বছর নদী ভাঙনে নিঃস্ব অনেকে। 3,937 ফুট এলাকায় বাঁধের কাজ শেষ ভাগে। তবে আরও 1,000 ফুট এলাকায় বাঁধের দাবি মানিকদহ এলাকাবাসীর। গোপালগঞ্জ সদরের মানিকদহ এলাকায় মধুমতির এমন ভাঙন বছরের পর বছর ধরে। নদীগর্ভে বিলীন হয়েছে বহু বাড়িঘর, ফসলি জমি সহ বিভিন্ন স্থাপনা। শেষ সম্বল হারিয়ে নিঃস্ব অনেকে। মধুমতির এই ভাঙন রোধে 2024 সালের আগস্ট থেকে 2টি প্যাকেজে 1200 মিটার রক্ষাবাঁধের কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। এতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন নদী পাড়ের মানুষ। আশা দিন বদলের। আগে তো আমাকে নদী টদী ভাঙি যেত, ঘর বাড়ি থাকতে ভয় করো, 3 বার আমরা সরিছি। এখন মনে হচ্ছে আশা করা যাচ্ছে আর সরা লাগবে না, এখন চিন্তাই নাই। নদী ভাঙনের কাজ হয়েছে, আমরা এখন খুব ভয়মুক্ত আছি। বাদ দেওয়াতে দেখা যাচ্ছে হয়তোবা নদীটা এদিকে আর ভেঙে আসবে না। সেইভাবেই তো সরকার খুব সুন্দর একটা নিয়েছে, পদক্ষেপ নিয়েছে সরকার। প্রকল্পের কাজ শুরু হওয়ার পর রক্ষা পেয়েছে বাড়িঘর, ফসলি জমি, আশ্রয়ন প্রকল্প সহ নানা স্থাপনা। তবে পুরোপুরি ভাঙন ঠেকাতে আরও 300 মিটার এলাকায় বাঁধের দাবি স্থানীয়দের। ব্লক দেওয়ার কারণে অনেক সুন্দর চলাচল করতে পারতেছি, রাস্তা ভাঙতেছে না। বেড়ি বাদ হয়ে গেছে আমাদের এখানে, তো ভাঙ্গি চুরিয়া চলে যেত, আমরা এখান থেকে যাতায়াত করতে খুব সমস্যা হতো। 10-12-20 বিঘে জমি ভাঙ্গে যেত। এখন সরকারের উদ্যোগে একটা নতুন ভালো কাজ আসছে, কাজও উন্নত মানের কাজ হচ্ছে সব জায়গায়। পানি উন্নয়ন বোর্ডের দাবি প্রকল্পের কাজ শেষ পর্যায়ে। বরাদ্দ পেলে বাকি 300 মিটার এলাকায় প্রতিরক্ষা বাঁধ নির্মাণের আশ্বাস কর্মকর্তাদের। আমরা স্থায়ী প্রতিরক্ষা কাজ করে মোটামুটি এখানের জনগণ আমাদের কাজের ব্যাপারে সন্তুষ্ট এবং আমরা কোয়ালিটি ইনশিওর করার জন্য এখানে আমরা যথাযথ আমরা প্লাস আমার ঊর্ধ্বতন কর্মকর্তা এখানে সার্বক্ষণিক তদারকি রাখে। আমরা আশা করি এই কাজটি সুন্দরভাবে বাস্তবায়ন হওয়ার ফলে ওই এলাকায় যে ভাঙনের যে থ্রেটটা ছিল, থ্রেটটা প্রশমন হয়েছে এবং এর ডাউনে অল্প কিছু প্রায় 300 মিটার অংশ কিছুটা ভালনারেবল কন্ডিশনে আছে। তা আমরা এটা অবজার্ভ করছি, ওটা যদি আমরা বরাদ্দ পাই সামনে এটা বাস্তবায়ন করব। মধুমতি নদীর প্রতিরক্ষা বাঁধ নির্মাণে 53 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। জারিন অর্নি, যমুনা নিউজ। 37 দফা দাবিতে সড়ক ও রেলপথে বিক্ষোভ করেছে রংপুরের কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা। সকালে অধ্যক্ষের রুমে তালা ঝুলিয়ে দেয় আন্দোলনকারীরা। এরপরে মিছিল নিয়ে ক্যাম্পাস থেকে নগরীর লালবাগ এলাকায় আসে, আর সেখানে বাঘ চত্বরে সড়ক অবরোধ করে তারা। পরে লালবাগ গেটের ক্রসিং বার ফেলে রেল লাইনও অবরোধ করে। এতে নগরীর প্রবেশ পথ বন্ধ হয়ে যায়। আজকে পরে কয়েকটি ট্রেন। নতুন একাডেমিক ভবন, বিভাগ, আবাসিক হল, বাস, ক্যাম্পাসে যাতায়াত ব্যবস্থার উন্নয়ন ও নিরাপত্তা জোরদার সহ বিভিন্ন দাবি তুলে ধরে শিক্ষার্থীরা। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে কলেজ অধ্যক্ষ প্রফেসর মোস্তাফিজুর রহমান আগামীকালের মধ্যে শিক্ষা উপদেষ্টার সাথে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। কলেজে অনেক সিন্ডিকেট আছে, সেই সব সিন্ডিকেট আমরা ভাঙতে চাই। পর্যাপ্ত পরিমাণ ক্লাসরুম নাই, ডিজিটাল কোনো ক্লাসরুম নাই, তারপর ক্লাসরুমে লাইট, ফ্যান, পর্যাপ্ত পরিমাণের সমস্যা, আমাদের কমন রুমের সমস্যা। তাদের বিষয়গুলো যথাযথভাবে দ্রুত বাস্তবায়নের জন্য পদক্ষেপ গ্রহণ করবেন, সহযোগিতা করবেন, সেই আশ্বাসের ভিত্তিতে তারা রাজি হয়েছে এবং 24 ঘন্টার একটা আলটিমেটাম তারা দিয়েছে। বিভ্রান্ত করছে চালের বাজার। সবশেষ মৌসুমে
বাম্পার ফলন সত্ত্বেও দাম চড়া। ঈদের পর সব ধরনের চালের দর বেড়েছে বস্তা প্রতি প্রায় 200 টাকা। দাম বাড়ার কোনো কারণ খুঁজেও পাচ্ছেন না ভোক্তা। আর ব্যবসায়ীদের অজুহাত, লম্বা ছুটিতে বাজার তদারকি হয়নি, সেই সুযোগে ধান মজুত করেছে অসাধু চক্র। চাহিদা কমে যাওয়ায় কয়েক সপ্তাহ ধরেই নিম্নমুখী এশিয়ার চালের বাজার। সবচেয়ে বড় রপ্তানিকারক ভারতে প্রতি টন খুদসহ সেদ্ধ চালের দর নেমে এসেছে $378। ডলারের বিপরীতে বাথের বিনিময় মূল্য কমায় একই প্রবণতা থাইল্যান্ডের বাজারে। অথচ সবশেষ মৌসুমে বাম্পার ফলনের পরও উল্টো পথে হাঁটছে বাংলাদেশ। ঈদের আগে প্রতি কেজি মিনিকেটের দাম ছিল 75 টাকা, এখন সেই চাল কিনতে লাগবে 78 থেকে 80 টাকা। কেজিতে 2 টাকা বাড়িয়ে বিক্রি হচ্ছে 28 চাল। নাজির সাইলে হাত দেওয়ার জো নেই মধ্যবিত্তের, অথচ সরবরাহ স্বাভাবিক। আগের মতোই কৃষি মার্কেট আর বাবুবাজার থেকে রাজধানীর বিভিন্ন দোকানে পিকআপ ভর্তি করে আসছে চাল। ঈদের পরে চালের দাম কমবে, অনেক কোম্পানির চাল দেয় নাই, এই হিসাব করে চালের দাম কমবে, চাল আসতেছে। এখন ঈদের পরে না যাইতে 2 দিন না যাইতে 1 কেজিতে মনে করেন 5 থেকে 60 টাকা বাড়ছে। নতুন করে মেল থেকে মাল আনে নাই, যে মাল ছিল ওই মালের দামে বাড়াই দিচ্ছে। আমরা এর আগে যে মালটা পরশুদিন যে মালটা কিনছি 75 টাকা, এখন চাই 77 টাকা। কয়েক বছর আগেও বর্ষা মৌসুমে চাতালে ধান শুকানোর কষ্ট ছিল, তাই দাম বাড়ত। কিন্তু এখন প্রায় সবই অটো রাইস মিল। ধান মেশিনে দিলে মুহূর্তেই বেরিয়ে আসছে চাল। এখানে পাক্ষিক উৎপাদন সক্ষমতা 3 গুণের বেশি মজুত করার নিয়ম নেই, কিন্তু সেই নিয়ম মানছেন না অনেকে। মজুদের অভিযোগ আছে কর্পোরেট বেনিয়াদের বিরুদ্ধেও। মৌসুমী ব্যবসায়ী যাদের কোনো লাইসেন্স নেই, টাকা আছে, এরা এই ধরনের কিছু সংখ্যক ভালো সংখ্যক লোক এরা কিন্তু ধানটাকে স্টক করে নিচ্ছে। আপনার শুকনো ধান পেয়েছে, স্টক করে নিচ্ছে, করে নিয়ে মার্কেটটা কিন্তু ক্রাইসিস। তাই বলে এই চালের দাম বাড়াতে কিন্তু মিল মালিকের কোনো ভূমিকা নাই। এবারে আমরা হিসাব মিলাইতে পারতেছি না, আমরা চাল বেশি মনে লস করতেছি, এরকম একটা সিস্টেম চলেছে। আর প্রত্যেকটা চাউলে এভারেজে বস্তা প্রতি 250 থেকে 300 টাকা করে বাড়ছে। কুরবানি ঈদের পর থেকে ওয়েদারটা ভালো হয়ে গেছে, আর ঈদি মৌসুমের ধান সবাই শুকায় স্টক করতেছে। এখন কৃষকরা নিজেরাই ধান স্টক করতেছে, ব্যবসায়ীদেরকে স্টক করতে হয় না। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারতের সঙ্গে 8.5 লাখ টন চাল আমদানি চুক্তি করেছে সরকার। এর মধ্যে 40% চাল খালাস হবে মংলা বন্দরে, বাকি 60% আসবে চট্টগ্রাম বন্দর দিয়ে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। আমরা একটু কুষ্টিয়া যাই, সেখানকার চালের বাজার পরিস্থিতি সম্পর্কে জানবো। সহকর্মী রুহুল আমিন বাবু অপেক্ষা করছেন। বাবু, যারা ভোক্তারা আছেন তারা তো এই যে হঠাৎ করে দাম বেড়ে গেল, এই দাম বাড়ার কোনো কারণ খুঁজে পাচ্ছে না। ব্যবসায়ীরা কিছু বলছেন কি এ বিষয়ে? বৃষ্টি, ব্যবসায়ীদের সাথে আমি কথা বলেছি আজকে, যারা মিলার রয়েছেন, এবং ব্যবসায়ীদের পাটটা আসলে পরেই যদি আসি, সেক্ষেত্রে মিলাররা যেটা বলছেন যে তাদের ধানের মূল্য বাড়ানো হয়েছে, অর্থাৎ প্রত্যেক মন প্রতি 250 টাকা করে ধানের মূল্য বৃদ্ধি করা হয়েছে, যে কারণে কিন্তু চালের বাজারে এই মূল্যটা বৃদ্ধি হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে রয়েছে বৃষ্টি, জানেন যে প্রত্যেকটা মিলারদের কিন্তু চালের মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে, যে কারণে কিন্তু আরেকজন মিলারও কিন্তু আমাকে এই বিষয়টি জানিয়েছেন যে মূল্য যখন নির্ধারিতই থাকে, সেই ক্ষেত্রে কিন্তু চালের দাম কমলে কিন্তু তারা কিন্তু কমাতে পারে না, ওই নির্ধারিত মূল্যেই থাকে। সেই ক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষ কিন্তু সেই দুর্ভোগের মধ্যেই পড়ে। এবং উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে এই দুইটি জায়গাতেই ধানের মূল্য বৃদ্ধি হয়েছে। চিকন যেটি চাল রয়েছে মিনিকেট, সেই মিনিকেট ধানের যে চালটি হয়, সেই চালের মূল্য বৃদ্ধি হয়েছে। অর্থাৎ মিলাররা যেটা বলছেন যে 1 থেকে 1.5 টাকা করে প্রত্যেকটা কেজি প্রতি বেড়েছে, কিন্তু সেইটি কিন্তু বাজারে এসে 3 থেকে 4 টাকা পর্যন্ত বাজারে বৃদ্ধি হয়েছে। অর্থাৎ সাধারণ ক্রেতাদের হাতে কিন্তু 3 থেকে 4 টাকা কেজি দরে বেশি দরে সাধারণ ক্রেতাদের কিনতে হচ্ছে। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেগুলো হচ্ছে যারা মজুদ করে, এই মজুদের তথ্য কিন্তু সরকারের কোনো দপ্তরে কিন্তু সঠিক তথ্য নেই। অর্থাৎ ধান ক্রয়ের যে মজুদ থাকে, কারণ ধানের সঙ্গে কিন্তু চালের সম্পর্ক এবং চালের মূল্য বৃদ্ধিরও কিন্তু বড় একটি যোগসূত্র রয়েছে। এবং এই চালেরও কিন্তু যে পরিমাণ মজুদ থাকে ব্যবসায়ীদের কাছ থেকে, এই মজুদের সঠিক কিন্তু কোনো তথ্য কোনো সরকারি কোনো দপ্তরেই নেই, যে কারণে কিন্তু তারা ইচ্ছা মতোই কিন্তু তারা যে কোনো সময় চালের এবং ধানের মূল্য কিন্তু বৃদ্ধি করতে পারে। আমাদের দেশে যে পরিমাণ ধান উৎপাদন হয় এবং বাইরের থেকে যে আমদানি যে পরিমাণ হয়, তাতে কিন্তু বাড়ার কথা না, কমার কথা, কিন্তু সেটি কমে না। এবং কর্পোরেট প্রতিষ্ঠানেরও কিন্তু এখানে অনেক বড় কিন্তু শুভঙ্করের ফাঁকি রয়েছে, যেটা সরকারও ধরতে পারে না। বৃষ্টি, বেশ বিস্তারিত তথ্য আপনি জানাচ্ছিলেন, অনেক ধন্যবাদ বাবু। এদিকে এই চালের দাম নিয়ন্ত্রণে মিল মালিকদের সাথে বৈঠক করেছে নওগাঁ জেলা প্রশাসন ও খাদ্য বিভাগের কর্মকর্তারা। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভার আয়োজন করা হয়।
কর্মকর্তারা এ সময় চালের দর বৃদ্ধির কারণ জানতে চাইলে মিলাররা বলেন, স্থানীয় পাইকারি বাজারে কেজিতে 1 থেকে 2 টাকা বেড়েছে, এজন্য কর্পোরেট হাউসগুলোকে তারা দায়ী করেন। এছাড়া ঈদের লম্বা ছুটি, ধানের দর বৃদ্ধি, মিল পর্যায়ে উৎপাদন কম হচ্ছে বলেও দাবি তাদের। বাজার নিয়ন্ত্রণে রাখতে অবৈধ মজুদ বিরোধী অভিযান জোরদার এবং চাল আমদানি সহ বেশ কয়েকটি পরামর্শ তুলে ধরেন বক্তারা। এই বৈঠকে চালের দর নিয়ন্ত্রণের পাশাপাশি সরকারি গুদামে চাল সরবরাহের বিষয়ে মিলারদের তাগিদ দেন কর্মকর্তারা। হচ্ছে যে তাদের যেটা বলেছেন যে যারা লাইসেন্সবিহীন রাইস মিল আছে, যেসব রাইস মিল এবং লাইসেন্সবিহীন যেসব মজুদদার আছেন তারা মজুদ করে রাখছেন, এর ফলেও বাজারে কিছুটা প্রভাব পড়েছে। তবে আমাদের বক্তব্য যেটা হচ্ছে যে মজুদদার যাই থাকুক, আমাদের এই মিল মালিকদের ভিতরেও যদি কেউ এরকম মজুদ করে রাখেন সেক্ষেত্রেও আমরা কঠোর ব্যবস্থা নেব। আমরা একটু নওগাঁর বাজার পরিস্থিতি সম্পর্কে জানবো। সহকর্মী শফিক ছোটন অপেক্ষা করছেন আমাদের জন্য। ছোটন, দেখা যাচ্ছে যে দোষারোপের রাজনীতি চলছে, অর্থাৎ মিল মালিকরা দুষছেন ব্যবসায়ীরা দুষছেন মিল মালিকদের, আবার কৃষক পর্যায়েও শুনলাম যে 1-2 টাকা সেখানে বৃদ্ধি করা হয়েছে। এই কারণ তো আলোচনায় উঠে এসেছে, নিয়ন্ত্রণের ব্যাপারে কি কোনো কিছু জানা গেল? বৃষ্টি, এবছর আসলে উৎপাদন ভালো হয়েছে। বড় মৌসুমে প্রায় 2 কোটি মেট্রিক টনেরও উপর উৎপাদন হয়েছে, অর্থাৎ ফলনের দিক থেকেও কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছিলেন চাষিরা। সব মিলিয়ে এবছর আসলে ধান চালের বাজার দর স্থিতিশীল থাকবে এমনটি কিন্তু বলা হচ্ছিল। হঠাৎ করেই ভরা মৌসুমে যে বাজার লাফিয়ে লাফিয়ে উঠছে, অর্থাৎ পাইকারি মোকামে প্রতি কেজিতে 3 থেকে 4 টাকা, কোনো প্রকারে চালে কিন্তু 4 থেকে 5 টাকা পর্যন্ত বেড়েছে, অর্থাৎ 50 কেজির প্রতি বস্তায় 4 থেকে 600 টাকা পর্যন্ত কিন্তু বেড়েছে কয়েকদিনে, অর্থাৎ ঈদের পরে। নিয়ম মেনে অনেকটা ঈদের পরে দাম বাড়ানো হয়েছে এমনটি অভিযোগ করা হচ্ছে। যদিও আজকে এই বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং যারা মিল মালিক আছেন তাদের সঙ্গে একটি বৈঠক হয়েছে। বৈঠকে মিলাররা সাধারণত 3টি কারণ বা তারা 3টি অজুহাত দেখিয়েছেন, অর্থাৎ একটি হচ্ছে যে ধানের দাম বেড়েছে, আরেকটি দেখিয়েছেন তারা অটোমেটিক রাইস মিল মালিকদের মধ্যে আবার 2 ভাগে বিভক্ত। একটি হচ্ছে কর্পোরেট ব্যবসায়ী যারা তারা সিন্ডিকেট করে চালের দাম বাড়িয়েছে, এরকম অভিযোগ করেছেন সাধারণ মিলাররা। পাশাপাশি তারা বলছেন ঈদের লম্বা ছুটি থাকার কারণে চালের দাম বেড়েছে। যদিও প্রশাসনের কর্মকর্তারা এই ধরনের দাবিগুলোকে যৌক্তিক মনে করেননি, তারা বলছেন এটি মিলারদের অজুহাত আর অন্য কিছুই না, যার কারণেই প্রশাসনের পক্ষ থেকে খুব দ্রুতই চালের দাম নিয়ন্ত্রণে আনার জন্য তারা কিন্তু মাঠ পর্যায়ে প্রশাসনের যে নজরদারি সেটি বাড়ানোর কথা বলেছেন। একই সাথে অবৈধ মজুদ এবং যারা ব্যবসায়ী নন কিন্তু ধান এবং চাল মজুদ করে রেখেছেন এরকম ব্যক্তি যারা আছেন তাদের গুদামে গিয়ে কিন্তু অভিযান চালানো হবে এবং সেই অভিযান খুব শক্ত অভিযান হবে, এমনটি কিন্তু খাদ্য বিভাগের কর্মকর্তা এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা বলেছেন। সব মিলিয়ে আসলে ভরা মৌসুমে চালের বাজার অস্থির হওয়ার কোনো সুযোগ নেই। বারবারই কিন্তু কর্মকর্তারা বলেছেন বিভিন্ন অজুহাতে ব্যবসায়ীরা এটি বাড়িয়ে দিয়েছে, নিয়ন্ত্রণে প্রশাসনকে কঠোর অবস্থানে যেতে হবে, এটি কিন্তু বারবার বলে আসছেন তারা। এই আলোচনায় এগুলোই উঠে এসেছে। ধন্যবাদ, আপনি বিস্তারিত জানাচ্ছেন শফিক ছোটন। বগুড়ার আলোচিত যুবলীগ নেতা আব্দুল মতিন সরকারের 6 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। আদালতে নেওয়া হলে তার উপরে ডিম নিক্ষেপ করে বিক্ষুব্ধ জনতা। দুপুরে বগুড়ার আদালতে নেওয়া হলে ডিম নিক্ষেপ করে পুলিশের সামনেই হামলা হয়। আর এর আগে শনিবার রাতে রাজধানীর বসিলা এলাকা থেকে মতিনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। আজ এজলাসে নেওয়া হলে সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান জুলাই আগস্টে শিক্ষক সেলিম হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে 6 দিনের রিমান্ড দেন। আর পুলিশ জানায় গত 11 মে অবৈধ সম্পদ অর্জনের দায়ে দুদকের মামলায় মতিন সরকারকে 13 বছরের কারাদণ্ড দেন আদালত। কিন্তু 5 আগস্টের পর থেকে পলাতক 18 মামলার আসামি সহ যুবলীগের বহিষ্কৃত নেতা আব্দুল মতিন সরকার, তার বিরুদ্ধে যুবদল নেতা ইমরান সহ 5টি হত্যা, মাদক, অস্ত্র, চাঁদাবাজি 13টি মামলার বিচার আদালতে চলমান। পর্যাপ্ত ইলিশ ধরা পড়ছে, তারপরও ভোলায় কেজি প্রতি মাছ বিক্রি হচ্ছে 2000-এর উপর। এছাড়া ঊর্ধ্বমুখী কোরাল সহ অন্যান্য মাছের দামও। ক্রেতাদের অভিযোগ, নজরদারির অভাবে ইচ্ছা মতো বিক্রেতারা দাম হাঁকাচ্ছেন, অথচ নিষেধাজ্ঞা না থাকায় বাজারে মাছের যোগান পর্যাপ্ত।
সকাল থেকে রাত পর্যন্ত চলে ভোলা শহরের এই কিচেন মার্কেট। নদী, সাগর সহ পুকুর ঘেরের মাছের সরবরাহ থাকে এখানে। ইলিশ, কোরাল থেকে শুরু করে ছোট বড় সব ধরনের মাছই পাওয়া যায়। আপাতত মাছ ধরায় নেই কোনো নিষেধাজ্ঞা, অথচ দাম যেন লাগামহীন। 1 কেজি ওজনের নদীর ইলিশ 2000 টাকা, আকার ভেদে বাড়তে থাকে দাম। কোরালের কেজি 1100, নদীর পাঙ্গাস 900। চিংড়ি কিনতে গুনতে হয় 900 থেকে 1800 টাকা পর্যন্ত। পুকুর ঘেরের রুই কাতলার কেজি 400 থেকে 550। 450 টাকার তেলাপিয়াও আছে কিচেন মার্কেটে। চাষের শিং, কই বিক্রি হয় 700 টাকা কেজিতে। সব মিলিয়ে দামের ঊর্ধ্বগতি নিয়ে বিপাকে ক্রেতারা। বলছেন মাছের পর্যাপ্ত যোগান থাকলেও প্রশাসনের নজরদারি নেই। ভোলার চারপাশেই নদী, আমাদের উচিত ছিল ভোলায় সবচেয়ে কম দামে ইলিশ ক্রয় করার কথা, কিন্তু যেহেতু আমরাই ক্রয় করতে পারছি না, সেই ক্ষেত্রে ঢাকা, চট্টগ্রাম বা অন্যান্য ডিস্ট্রিক্টের লোক কিভাবে ক্রয় করবে? নদীর মাছের দাম অনেক বেশি, কোনটা থেকে কোনটা কিনবো? পুষ্কুনির মাছ কিনতে গেছি, তাও দেখি যে বেশি। এখন কিনবো না কিনবো এটা নিয়ে মানে বিভ্রান্তের ভিতরে আছি। ঈদের সময়ও প্রচুর দাম ছিল, এখন ঈদের পরেও সে দামই ধরে রাখছে। সরকারিভাবে বাজারে মনিটরিং না থাকার কারণে দ্রব্যমূল্যের সাথে সাথে মাছের দামটাও বেশি। এদিকে মাছের দামের ঊর্ধ্বগতি নিয়ে অজুহাতের শেষ নেই বিক্রেতাদের। নদীতে মাছ নাই, এই কারণে মাছের দাম একটু বাড়তি। গাড়ের দাম আমি বেশি দামে কিনে আমি এনেও বেশি দামে বিক্রি করতো। আমার বাড়ির সংসার আছে না, আমি এইসব করে বেচতো। তখন হইলো 1 কেজির ওভার 3000 টাকা বেচছে, 800 টাকা বেচছে। অনেক তো দাম কম, কাঁচা মালে তো রস দিতে ওরে বের করতো, না হলে তো আমরা চলি কেমনি। খাবারের দাম বেশি, এখন মাছের রেটও বেশি, আমরা বেশি দামে বেচছি। বাজার মনিটরিং এর মাধ্যমে দাম নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি অধিদপ্তর কর্মকর্তার। আমাদের মনিটরিং কার্যক্রম চলছে, কোনো ব্যবসায়ী যাতে অসাধু উপায়ে মাছের দাম বেশি না রাখতে পারে এ বিষয়ে আমাদের কিন্তু সার্বক্ষণিক মনিটরিং চলছে। তারপর কোনো ক্রেতা সাধারণ যদি স্পেসিফিক আমাদের কাছে অভিযোগ করে, আমরা সেই জায়গায় তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। দেশের প্রায় 33% ইলিশ মেলে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে। অন্যান্য মাছেরও সরবরাহ পর্যাপ্ত। সাবরিনা লিজা, যমুনা নিউজ।